ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি তার নাম হলো ড্রিম ওয়ান্স মোর। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমাদেরকে দেখানো হয় আজ মার্কিউসের মেয়ে ইমেং এর বিয়ে। সে ছোট রাজকুমার ইয়ানকে বিয়ে করতে যাচ্ছে। সে তাকে বিছানায় কিস করে আর বলে তাড়াতাড়ি বিয়ের জন্য তৈরি হয়ে যাও। তুমি একটা দাসীর ছেলে, আমার বাবার সাপোর্ট পেলে ভবিষ্যতে হয়তো তুমি যুবরাজ হতে পারো। তুমি কি তোমার মায়ের মেমোরিয়াল ট্যাবলেট রাজ এনসেটাল হলে বসাতে চাও না? তাহলে চুপচাপ আমাকে বিয়ে করে নাও। এই বলে সে চলে যায়। এদিকে আমরা যুবরাজকে দেখি, এর নাম জুন। জুন তার লোকজন নিয়ে ইয়ানের প্যাভিলিয়নে আসে। সে বলে আমি জানতে পেরেছি একজন অ্যাসাসিন এখানে এসেছে। সে তার লোকেদের ভিতরে সার্চ করতে বলে। ইমেং বলে আজ আমাদের বিয়ে, আপনাকে কি এটা করতেই হবে? ইয়ান বলে আমরা শুধুমাত্র শান্তিতে বিয়ের অনুষ্ঠান করছি, তুমি শুধু শুধু এখানে এত লোকজন কেন এনেছো? জুন তাকে বলে নাটক করা বন্ধ করো। তুমি কি ভেবেছো আমি জানি না এই বেয়াদব মেয়েটাকে তুমি বিয়ে করছো শুধুমাত্র ওর বাবার ক্ষমতা পাওয়ার জন্য? ইমেং বলে তাতে তোমার সমস্যা কি? তোমার চাইতে আমার হাজবেন্ড যুবরাজ হওয়ার জন্য বেশি যোগ্য। তুমি একটা অভদ্র, অসভ্য। জুন তাকে বলে আজ তোমাদের বিয়ে, আগামী বছর এই দিনে হবে তোমাদের মৃত্যুবার্ষিকী। এই বলেই সে তার সব লোকেদের ডাকে আর এখানের সবাইকে মেরে ফেলতে বলে। সাথে সাথেই এখানে অনেক লোক চলে আসে। ইয়ান একটু ভেতরে যায়। এরপর সে চালের উপর তাকালে আমরা দেখতে পাই সেখানে সত্যিই একজন অ্যাসাসিন এসেছে এবং সে জুনের উপর তীর ছুঁড়ে মারে। ইয়ান বলতে থাকে আমি আজ এই বিয়ের অনুষ্ঠান করেছি শুধুমাত্র তোমাকে মারার জন্য। তখনই জুনের একজন লোক ইয়ানের পায়ে তীর মারে। আরেকটা তীর তার গায়ে লাগতে যাবে, তখন ইমেং এসে তার সামনে দাঁড়িয়ে যায়, যার ফলে সেই তীর তার গায়ে লেগে যায়। ইয়ান বলে তুমি এটা কেন করলে? ইমেং তখন বলে কারণ আমি তোমাকে ভালোবাসি, এইবার আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এই বলেই সে মারা যায়। এরপর আমাদেরকে বর্তমান সময়ের সিন দেখানো হয়। এরা সবাই এখানে এই ড্রামার স্টোরি নিয়ে আলোচনা করছিল। এই ড্রামাটা এআই দিয়ে লিখেছে স্ক্রিপ্ট রাইটার ইয়ানসু এবং এটা অনলাইনে 83% মানুষ পছন্দ করেছে। এটা দেখে শাওমেং রেগে যায়। সে বলে এটা কোনো স্টোরি হলো? শেষমেশ ভিলেনের জয় হলো? এটা কোনোভাবেই দর্শকের পছন্দ হবে না। ইয়ানসু বলে কিন্তু আপনার হাতের লেখা স্ক্রিপ্ট শুধুমাত্র 58% লোকের পছন্দ হয়েছে। আমার মনে হয় আপনার এবার আমার মতো এআই দিয়ে কাজ করা উচিত। এটা শুনে শাওমেং ভীষণ রেগে যায়। সে ডিরেক্টরকে বলে আমাকে মাফ করবেন, আমি আর এভাবে কাজ করতে পারবো না। সে রেগে সেখান থেকে চলে যায়। এরপর সে লিফটে আসলে ইয়ানসু সেখানে আসে। হঠাৎ করেই লিফটে সমস্যা শুরু হয়। শাওমেং একটু ভয় পেয়ে গেলে ইয়ানসু বলে ইলেকট্রিক জিনিসে মাঝে মাঝে সমস্যা হয়, ভয় পেও না। কিন্তু এরপর আবারও সমস্যা শুরু হয়। হঠাৎ করেই শাওমেং দেখতে পায় চারদিকে মানুষ ছোটাছুটি করছে। সে ধাক্কা খেয়ে ইয়ানসুর গায়ে পড়ে। এরপর বলে তুমি কি কিছু দেখেছো? ইয়ানসু বলে মানে তুমিও দেখেছো? এরপরে আবারও লিফটে সমস্যা শুরু হয়ে যায় আর আমরা দেখতে পাই লিফট একদম খালি। এরপর হঠাৎ করেই শাওমেং নিজেকে ইমেং এর পোশাকে দেখতে পায়। সে মনে মনে বলতে থাকে রাজকুমার ইয়ান, বিয়ের দিন, সবকিছু দেখে মনে হচ্ছে আমি স্ক্রিপ্টের দুনিয়ায় চলে এসেছি। সে পালাতে চায়, তখন সে জুনের সঙ্গে ধাক্কা খায়। সে মনে করে এটা ইয়ানসু। সে বলে তুমিও এসেছো, ভালো হয়েছে, আমাদের এবার তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। তখনই সে দেখতে পায় ওপর থেকে ইয়ানসুর দিকে তীর ছোড়া হচ্ছে। সে ইয়ানসুকে বাঁচাতে গেলে তীরটা তার গায়ে লেগে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ইমেং অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে সে এখনো স্ক্রিপ্টের দুনিয়ায় আছে। তখনই ইয়ান সেখানে এসে তার হাত ধরে। সে বলে ভাগ্য ভালো তোমার ভেতরে আগে থেকেই গোল্ডেন সিল ছিল, যার কারণে তীর তোমার শরীরে বেশি ভেতরে যায়নি। তোমার কিছু হলে আমার কি হতো? ইমেং মনে মনে ভাবে বাবারে বাবা, কি নাটক করতে পারে। তখনই তার বাবা সেখানে আসে। সেও তার ভালো মন্দ জিজ্ঞেস করে। এর মধ্যেই জুন সেখানে আসে। সে বলে ম্যাডাম আপনি উঠেছেন, দয়া করে বলবেন আপনি আমার হয়ে কেন তীর আপনার শরীরে নিলেন? ইমেং মনে মনে ভাবে ও এসব কি বলছে? ও কি আমাকে চিনতে পারছে না, নাকি ও ইয়ানসু নয়? সে বলে আসলে গতকাল আপনাকে দেখে আমার ভালো লেগে গেছে। সে জুনকে ধরতে চাইলে পড়ে যেতে চায়। জুন তাকে ধরে না। সে বলে আমার সামনে এরকম দুর্বল সাজার নাটক করতে হবে না। তখনই সৈনিক এসে বলে মহারাজ আপনাদের ডেকেছে। এরপরে মহারাজ জুনকে বলে ছোট ভাইয়ের বিয়েতে গিয়ে ঝামেলা করেছো। সকল মন্ত্রীরা প্রশ্ন করছে তুমি কেন এরকম করলে? জুন বলে গতকাল আমি খবর পেয়েছিলাম ইয়ানের প্যালেসে অ্যাসাসিন আছে, তাই আমি সেখানে যাই। সেই অ্যাসাসিন আক্রমণও করে। তার তীর আমাদের তীর নয়, এটা লিউ পরিবারের তীর। মহারাজ তীর দেখে বুঝতে পারে এটা আসলেই লিউ পরিবারের তীর। সে এই বিষয়ে তদন্ত করতে বলে আর বলে ছোট রাজকুমারের বিয়ে কিছুদিন পিছিয়ে যাবে। মহারাজ চলে গেলে জুন
ইয়ানকে বলে, শুধু তাকিয়ে তাকিয়ে দেখ তোকে আমি কিভাবে শেষ করি। এরপর সেও চলে যায়। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এজন্যই আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধু শুরু, আসল জিনিসটা পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমো কোড মুক্তা01 এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরও চমক। পরের সিনে আমাদেরকে একটা সুগন্ধির প্যাভিলিয়ন দেখানো হয়, যেখানে সুগন্ধি বিক্রি করা হয়, নাচ গানও করা হয়। এখানে আমরা এই প্যাভিলিয়নের মালিক রৌফানকে দেখি। রৌফান দেখতে পায় মিনিস্টার চু দোকানে এসেছে। আসলে সে ভেতরে ইয়ানের সঙ্গে দেখা করতে এসেছে। ইয়ান তাকে বলে, বর্তমানে যে কেসটা তদন্ত হচ্ছে সে বিষয়ে কোনো ক্লু পেয়েছেন? মন্ত্রী চু তাকে কিছু বলে না। ধীরে ধীরে সে বলে, একটা অকর্মা রাজকুমার আমার সঙ্গে হাত মেলাতে চায়। এই বলে সে চলে যায়। তখন রৌফান বলে, এই লোক আপনাকে অপমান করেছে, আমি একে মেরে ফেলছি। ইয়ান বলে, না এখন না, 2 দিন পর। আর ইমেং হঠাৎ করে জুনকে কেন বাঁচালো এই বিষয়টা আমার খটকা লাগছে, তাই তার উপরেও নজর রাখো। এদিকে ইমেং সবকিছু হিসাব করছিল। সে বুঝতে পারছিল না যে সে আসলে কার সাথে মিলে কাজ করবে, কারণ ইয়ান তাকে ব্যবহার করছে, জুন তাকে মেরে ফেলতে চায়। দুজনের সঙ্গে থাকাই বিপজ্জনক। এদিকে ড্রামার এআই স্ক্রিপ্ট সে বিয়ে পর্যন্ত দেখেছিল, এরপরে কি হয় তা সে জানে না। তাই এখন তার কি করা উচিত সে কিছুই বুঝতে পারে না। তখন তার দাসী একটা কলমের অর্ধেক নিয়ে এসে বলে, ম্যাডাম এটা কি হেয়ারপিন? ইমেং সেটা দেখে অবাক হয়ে যায়, কারণ এটা তার মায়ের দেয়া দোয়াত কলম। কিন্তু এখন এখানে মাত্র অর্ধেক আছে, বাকি অর্ধেক কোথায় সেটা তাকে খুঁজে বের করতে হবে। তবে তাকে খুশি দেখে দাসী ভয় পেয়ে যায়। সে বলে, আগেরবার যখন আপনি এক দাসীর উপর এভাবে হেসেছিলেন, পরে আপনি তার দাঁত তুলে ফেলেছিলেন। ম্যাডাম, আমি কোনো অন্যায় করে থাকলে আমাকে ক্ষমা করে দিন। তখন তার মনে পড়ে যে ড্রামার মধ্যে তার ক্যারেক্টার খুবই খারাপ, তাই সে দাসীকে ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এরপর সে ভাবে তাকে ইয়ানসুর কাছে যেতে হবে এবং তাকে সবকিছু মনে করাতে হবে, তাহলেই তারা দুজন মিলে এখান থেকে হয়তো যেতে পারবে। এদিকে ইয়ানসু মানে ড্রামার মধ্যে যার নাম জুন, তার হাতে আমরা ইমেং এর কলমের বাকি অংশ দেখতে পাই। সে মনে মনে ভাবছিল এটা হয়তো কোনো ভয়ঙ্কর অস্ত্র, এটা সে হাতছাড়া করতে পারবে না, তাই এটাকে সে নিজের গলায় বেঁধে নেয়। তখনই সে কারো আসার শব্দ শুনে আলো নিভিয়ে দেয়। দেখা যায় এসেছে ইমেং। সে জুনের কাছে গেলে জুন তাকে ধরে বিছানায় শুইয়ে ফেলে। এদিকে রৌফান ইয়ানের কাছে এসে বলে, মন্ত্রী চুকে তার ঠিকানা মতো পাঠিয়ে দিয়েছি, মানে সে অলরেডি মন্ত্রী চুকে হয়তো মেরে ফেলেছে। এরপর সে বলে, ওই দিন আমি কাজটা ঠিক করে করতে পারিনি, উল্টো আমাদের তীর যুবরাজ ধরে ফেলেছে, এজন্য আমার শাস্তি পাওয়া উচিত। ইয়ান বলে, ওটা একটা দুর্ঘটনা ছিল। রৌফান বলে, ওই বছর আমার পুরো পরিবারকে যুবরাজ শেষ করে ফেলেছে, যদি আপনি না থাকতেন তাহলে আমিও শেষ হয়ে যেতাম। ইয়ান বলে, কিন্তু আমি তো তোমাকে সম্মানের সাথে ভালোভাবে রাখতে পারছি না। রৌফান বলে, এটা কোনো ব্যাপার না, একবার যদি আপনি যুবরাজ হয়ে যান তারপর সব ঠিক হয়ে যাবে। ইয়ান ইমেং এর ব্যাপারে জিজ্ঞেস করলে রৌফান বলে, এইমাত্র আমাদের গুপ্তচর খবর পাঠালো ইমেং নাকি যুবরাজের ঘরে গেছে। এই কথা শুনে ইয়ান মুচকি হাসে। এদিকে যুবরাজ জুন ইমেংকে বলে, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি, তুমি আমার ঘরে চলে এসেছো। ঠিক আছে, তাহলে আজ আমি তোমাকে সন্তুষ্ট করে পাঠাবো। ইমেনের তো ভীষণ রাগ হচ্ছিল। সে এরপর নিজের হেয়ারপিন খুলে তাকে আঘাত করে। তখন সে তার গলায় নিজের কলম দেখতে পায়। সে বলে, এটা আমার কলম, মানে তুমি ইয়ানসু, তুমি আমাকে চিনতে পারছো না? কিন্তু জুন রেগে গিয়ে তার লোকজনকে ডাক দেয়। ইমেং তাকে অনেকভাবে বোঝায় যে তুমি কেন আমাকে মনে করতে পারছো না, কিন্তু জুনের লোকেরা তাকে ধরে নিয়ে যায়। এরপর দেখা যায় ইমেংকে বেঁধে রাখা হয়েছে। জুন বলে, বলো এটা কি ধরনের অস্ত্র? ইমেং বলে, এটা আমার মায়ের দেওয়া কলম, তুমি এটা আমাকে দিয়ে দাও। তুমি কেন বুঝতে পারছো না? আমরা দুজন এক থাকলে আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে পারবো। জুন বলে, তুমি আমার সাথে যেতে চাও? সে তার গলা চেপে ধরে বলে, তুমি ভাবছো আমি তোমার চালাকি ধরতে পারছি না? তুমি আমাকে সিডিউস করে আমার বদনাম রটাতে চেয়েছিলে, যাতে তুমি আমার সৎ ভাইকে সাহায্য করতে পারো, তাই তো? ইমেং বুঝতে পারে ইয়ানসুর আসলে কিছুই মনে নেই। তখনই ইমেং এর বাবা আর ইয়ান সেখানে আসে।
তারা তার বাঁধন খোলে। ইমেং এর বাবা বলে, আমার একটাই মেয়ে, ও এমন কি করেছে যে আপনি ওকে জেলখানায় এনে এভাবে বেঁধে রেখেছেন? জুন বলে, কি করেছে? কাল রাতে ও আমার ঘরে ঢুকে আমাকে সিডিউস করতে চেয়েছে, মারতে চেয়েছে। ইয়ান বলে, অসম্ভব, আমি ইমেংকে চিনি, নিশ্চয়ই তুমি ওকে জোর করেছো। জুন বলে, আপনাদের সবার মনে হয় যে আমি ওকে জোর করেছি, এখন কি আপনারা মহারাজের কাছে নালিশ জানাবেন? ইমেং জানে যে সে যদি ইয়ানসুর বিরুদ্ধে যায় তাহলে তারা এক হতে পারবে না, আর এখান থেকে বেরও হতে পারবে না। তাই সে বলে, আমি নিজেই ওর ঘরে গিয়েছিলাম, কারণ আমার ওকে দেখতে ইচ্ছে করছিল। আমি যুবরাজকে বিয়ে করতে চাই। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, আর এখানে সিন কাট হয়ে যায়। পরদিন মহারাজ ইমেং এর বাবাকে বলে, গত রাতে নাকি আপনার মেয়ে যুবরাজের প্যালেসে গিয়েছিল, সে নাকি এখন বলেছে সে যুবরাজকে বিয়ে করতে চায়। ইমেং এর বাবা বলে, আমি নিজেও বুঝতে পারছি না আমার মেয়ে কেন এসব বলছে। মহারাজ, দয়া করে আমার মেয়েকে কোনো শাস্তি দেবেন না। মহারাজ বলে, আরে এগুলো নিয়ে আপনি এত ভাববেন না, নিজেদের সিদ্ধান্ত এখন ওরা আমাদেরকে বলতে পারে। এদিকে জুন জানতে পেরেছে মন্ত্রী চু মারা গেছে। সে তার সৈনিককে বলে, এর পেছনে অবশ্যই ইয়ান আছে, তাই এর তদন্ত করো। অন্যদিকে বাকি সকল মন্ত্রী ইমেং এর বাবার কাছে এসে বলছিল, আপনার মেয়ে ছোটবেলা থেকেই বলে এসেছে যে সে রাজকুমার ইয়ানকে বিয়ে করতে চায়, এখন সে হঠাৎ যুবরাজকে কেন বিয়ে করতে চাইছে? আপনি ভবিষ্যতে আপনার জামাইকে সাপোর্ট করবেন, তাই আমরাও রাজকুমার ইয়ানকে সাপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এখন আমরা কোথায় যাব? ইমেং এগুলো শুনে সেখানে এসে বলে, বাবা, আমি এখন বুঝতে পেরেছি, আমি আসলে যুবরাজকে ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচবো না। তখনই যুবরাজের সৈনিক এসে বলে, আমাদের যুবরাজ বলেছে তার সঙ্গে ইমেং ম্যাডামের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও তাদের মধ্যে কোনো সম্পর্ক হবে না। ইমেং এর তো মেজাজটা ভীষণ খারাপ হয়ে যায়। এরপর সে গাছে পানি দিচ্ছিল আর জুনকে গালি দিচ্ছিল। তখনই দাসী একটা চিঠি নিয়ে আসে, যেটা ইয়ান তাকে পাঠিয়েছে। ইয়ান এখানে লিখেছে, আজ রাতে আমার সঙ্গে আমাদের প্রিয় জায়গায় দেখা করতে এসো। ইমেং মনে মনে ভাবে, আমি জানি ও আমাকে ভালোবাসে না, কিন্তু এটা তো আমি ওকে বুঝতে দিতে পারবো না। ইয়ানসু, তোমার কবে সবকিছু মনে পড়বে? কবে আমি বাড়ি যাব? এদিকে রোফান ইয়ানের গায়ে একটা পোশাক দিয়ে বলে, ঠান্ডা লাগাবেন না, আমি বুঝতে পারছি না হঠাৎ করে ইমেং যুবরাজকে কেন বিয়ে করতে চাইছে, নাকি ও কিছু বুঝতে পেরেছে। ইয়ান বলে, আমি জানি না, তবে ওর বাবার সাপোর্ট আমার প্রয়োজন, ওকে আমাকে বিয়ে করতেই হবে। তখনই ইমেং সেখানে আসে। সে ইয়ানকে বলে, আমি জানি আপনি আমাকে কেন ডেকেছেন, বিয়ে আমি নিজের ইচ্ছায় ভাঙছি, বিয়ের বদলে আপনি যা চাইবেন আমি আপনার জন্য করব। তখন যুবরাজের গাড়ি ব্রিজের নিচে দিয়ে যাচ্ছিল। সৈনিক বলে, রাজকুমার, ওই দেখুন, ইমেং ম্যাডাম আর রাজকুমার ইয়ান একসঙ্গে কথা বলছে। ইয়ান ইমেং এর হাত ধরে বলে, আমি কিছু চাই না, আমি শুধু চাই তুমি আমার সাথে থাকবে। সে তার পোশাক খুলতে শুরু করে, এরপর বলে, আমি তোমার পছন্দের জামা পরেছি। সে আরো খুলে বলে, তোমার পছন্দের ফুল আমি বুকে ট্যাটু করেছি। ইমেং চিৎকার করে বলছিল, আমি এসব দেখতে চাই না। ইয়ান তখন তাকে কিস করতে চাইলে ইমেং তাকে ধরে একটা থাপ্পড় মারে। ইয়ান বলে, কিন্তু তোমার তো এগুলো অনেক পছন্দ ছিল। পরে সে বলে, ঠিক আছে, তুমি আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দিয়ে রাগ ভুলে যাও, দয়া করে বিয়ে ভেঙো না। ইমেং বলে, তুমি এখন মাতাল, আমরা কাল সকালে কথা বলবো। এরপর সে মনে মনে বলে, আমি তোমার ক্যারেক্টার ভালোই লিখেছিলাম, তবে ইয়ানসুর এই স্ক্রিপ্টে তোমার ক্যারেক্টার খুবই খারাপ। তুমি আমাকে ব্যবহার করো, শেষে আমাকে মেরে ফেলো, তাই আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। তখনই জুন হাতে তালি দিতে দিতে সেখানে আসে আর বলে, নাটক দেখতে ভালোই লাগে, তোমাদের দুজনকে একসাথে দেখলে শরীরটা জ্বলে যায়। ইমেং বলে, তুমি ভুল ভাবছো। এরপরেই সে জুনকে কিস করে দেয়। জুন একদম চমকে যায়। এখানে সিন কাট হয়ে যায়। এরপর জুন গোসল করছিল, তখন ইমেং সেখানে আসে। সে তাকে কিস করে, তখন দেখা যায় আসলে সে ঘুমাচ্ছে। তার সৈনিক তাকে জোরে ডাক দিয়ে তোলে। জুন বলে, মার্কিউসের বাড়ির কোনো খবর পেয়েছো? সৈনিক বলে, না তো। আপনি কি ইমেং ম্যাডামের কথা জানতে চাইছেন? সে বলে, ওকে দিয়ে আমি কি করব? সৈনিক বলে, আপনি জানতে চান না যে সে হঠাৎ করে আপনাকে কিস করে তারপর কেন গায়েব হয়ে গেল? জুন রেগে গিয়ে বলে, হ্যাঁ বলো, কেন ওই দিন আমাকে ও হঠাৎ করে কিস করলো, তারপর একেবারে গায়েব হয়ে গেল? সৈনিক বলে, সত্যি কথা বলতে গেলে কিস করা ইমেং ম্যাডামের কাছে কোনো ব্যাপার না। গত বছর সে ব্রথালের একটা ছেলেকে কিস করেছিল, পরে তার কাছে মনে হয় যে ছেলেটা অনেক বোরিং, এজন্য সে তাকে বাদ দিয়ে দেয়। আপনাকে কিস করার পরও আর আপনার কোনো খোঁজ খবর নেয়নি, মনে হয় আপনাকেও তার কাছে বোরিং মনে হয়েছে। এই কথা শুনে জুন প্রচন্ড রেগে যায় যে ইমেং তাকে একটা ব্রথালের ছেলেদের মতো ট্রিট করছে। সে তখনই তাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ইয়ান আর রোফান একসাথে ছিল, তখন তার কাছে একটা চিরকুট আসে যাতে লেখা ছিল, ইমেং অসুস্থ, যুবরাজ ইমেং এর সাথে দেখা করতে গেছে, এখনো ফেরেনি। ইয়ান বলে, আমি জানি না হঠাৎ করে ওদের কি হয়েছে,
কিন্তু মার্কিউসের পাওয়ার আমার প্রয়োজন। এদিকে দাসী জুনকে বলে, আমাদের মাস্টার বাড়িতে নেই, আপনি চা খেয়ে চলে যান। জুন বলে, কয়দিন আগেও ভালো ছিল, এখনো অসুস্থ হয়ে গেল। ও নাটক করছে তাই না, মানে সে ইমেং এর কথা বলছে। দাসী বলে, আপনি যদি ঠান্ডাকে ভয় না পান তাহলে গিয়ে ম্যাডামকে দেখে আসুন। জুন ইমেংকে দেখতে যায়। তখন সে দেখতে পায় ইমেং এলোমেলো হয়ে ঘুমাচ্ছে। সে বলে, এই মহিলার একটুও ভদ্রতা নেই। সে তার ব্ল্যাঙ্কেটটা ভালো করে দেয়। ইমেং তার হাত ধরে ফেলে, এরপর বলে, বাবা আমি কাবাব খাবো। জুন বলে, কাবাব আবার কি? ইমেং বলে, আমি বাড়ি যাব। জুন বলে, এটাই তো তোমার বাড়ি। তখনই সে শুনতে পায় ইয়ান এদিকে আসছে। ইয়ান ঘরে আসলে বুঝতে পারে জুন এখানেই লুকিয়ে আছে। সে তখন নাটক করে বলে, ইমেং, আমারই অন্যায় হয়েছে, বিয়ের অনুষ্ঠান আরো বড় করে করা উচিত ছিল, কিন্তু তুমি আমাকে রাগানোর জন্য যুবরাজের সঙ্গে যা করছো এগুলো দেখে আমার খুব খারাপ লাগছে। তুমি যুবরাজকে বিয়ের কথা বলেছো, তাকে কিস করেছো, এতে আমার ভীষণ হিংসা হচ্ছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি অনেক বড় করে বিয়ের আয়োজন করব। তুমি সুস্থ হলে আমরা আবার এক হয়ে যাব, ঠিক আছে? কিন্তু জুন এগুলো শুনে তার তো ভীষণ রাগ উঠে যায় যে তার মানে ইমেং তার ফিলিংস নিয়ে খেলছে। এরপরে ইমেং সুস্থ হলে তার দাসীকে নিয়ে জুনের বাড়িতে আসে, কিন্তু জুনের সৈনিক তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে আমাদের যুবরাজ আপনার সঙ্গে দেখা করতে চায় না। ইমেং এর তো ভীষণ রাগ উঠে যায়। সে ভেতরে চলে যায়, কিন্তু সে জুনকে পায় না। এরপর সে জুনের স্কুলে যায়। সে বলে, তুমি আমার জন্য লুকিয়ে থাকছো। জুন সবাইকে এখান থেকে চলে যেতে বলে। সবাই চলে গেলে সে ইমেংকে ধরে বলে, তুমি এখন কি করতে চাইছো? তোমার প্রেমিকের জন্য তোমার মান সম্মান সব বিসর্জন দিতে রাজি আছো তুমি? ইমেং বলে, এগুলো কথা কোত্থেকে আসলো? জুন বলে, ওই ইয়ানের জন্য তুমি আমার সঙ্গে সবকিছু করতে রাজি আছো। ঠিকই আছে, তোমার প্রেমিক যে একটা দাসীর ছেলে, তুমি যার কোনো ভদ্রতা নেই, কোনো মান সম্মান নেই। এই কথা শুনে ইমেং তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, তুমি নিজেকে কি মনে করো? আমাদের কিছু নেই, তোমার কি আছে? শুধুমাত্র তুমি ভালো ঘরে জন্মেছো, তোমার বাবা রাজা, এছাড়া আর কি আছে তোমার? রাজ্যের যুবরাজ হওয়ার মতো কোনো যোগ্যতাই নেই তোমার। এই বলে সে সেখান থেকে চলে যায়। জুন রাগে ফেটে যাচ্ছিল। পরের সিনে জেলখানায় একজন লোককে শাস্তি দেওয়া হচ্ছিল। আসলে এই লোক জানে যে মিনিস্টার চুকে কে মেরেছে। সেই লোক বলে, কয়েকদিন আগে আমি মার্কিউসকে সুগন্ধি নিয়ে মিনিস্টার চুয়ের সঙ্গে দেখা করতে দেখেছি, আমি এইটুকুই জানি। এদিকে ইমেং এর মেজাজ ভীষণ খারাপ ছিল। তখন তার বাবা সেখানে খাবার নিয়ে আসে আর বলে, শুনলাম তুমি নাকি ঠিকমতো খাবার খাচ্ছ না, সবকিছুর চিন্তা ফেলে দাও, নিজের শরীরের যত্ন নাও। ইমেং মনে মনে বলে, যখনই আমার মন খারাপ থাকতো আমার বাবা আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসতো। এখানেও এই বাবা আমাকে অনেক ভালোবাসে। কিন্তু তখনই জুন তার লোকজন নিয়ে সেখানে আসে আর বলে সে মার্কিউসকে বন্দি করতে এসেছে। ইমেং বলে, তোমার কোনো সমস্যা থাকলে তুমি আমার সঙ্গে কথা বলো। জুন বলে, তোমার সঙ্গে নষ্ট করার মতো সময় আমার কাছে নেই, আমি এখানে কাজে এসেছি। তোমার বাবা মিনিস্টার অফ জাস্টিস মিস্টার চুইকে মেরেছে। উনি একটা সুগন্ধি মিনিস্টার চুইকে দিয়েছিল। মিনিস্টার চুই ড্রিঙ্ক করার পর ওই সুগন্ধির ঘ্রাণ শুকে তার মৃত্যু হয়েছে। তাই আমি তাকে আটক করতে এসেছি। তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে ইমেংকে বলে, তুমি খাবার খাও। কিন্তু ইমেং মনে মনে ভাবে, যে করেই হোক মার্কিউসকে আমাকে বাঁচাতেই হবে। এরপরে ইমেং তার বাবা যে দোকান থেকে সুগন্ধি কিনেছিল সেই দোকানে যায়। গিয়ে সে দেখতে পায় এই দোকানে সবকিছু ভেঙে ফেলা হয়েছে। সেখানে সে পুড়িয়ে ফেলা একটা কাগজ পায় যাতে লাউইন প্যাভিলিয়নের নাম লেখা ছিল, মানে যেটা রোফানের প্যাভিলিয়ন। ইমেং সেখানে যায়। একজন ওয়েটার তাকে আলাদা নিয়ে বসায়। এরপর সেই ওয়েটার রোফানকে বলে, আমরা কি রাজকুমার ইয়ানকে জানাবো? রোফান বলে, সব বিষয়ে তাকে জানানোর প্রয়োজন নেই। এর মধ্যেই রোফান সেখানে আসে। সে তার জন্য ওয়াইন নিয়ে এসেছে। ইমেং মনে মনে ভাবে, আমাকে সতর্ক থাকতে হবে। তাই সে প্রথমে ওয়াইন খায় না, কিন্তু পরে রোফানকে খেতে দেখে সে খেয়ে নেয়। এরপরেই সে অজ্ঞান হয়ে পড়ে যায় আর আমরা দেখতে পাই রোফান একটা ওষুধ খেয়ে নিয়েছে। এরপরে ইমেং এর যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় সে স্টোর রুমে আছে। তখনই ঘরে একটা অ্যাসাসিন আসে। সে তাকে মারতে যাবে, ওই সময় জুন এসে তাকে বাঁচিয়ে নেয়। অ্যাসাসিনের সঙ্গে ফাইট করার সময় সে অ্যাসাসিনের হাতে একটা আঘাত করে। অ্যাসাসিন পালিয়ে যায়। জুন বলে, তোমাকে তো বলেছি তোমার আর আমার রাস্তা আলাদা, তুমি এসব ঝামেলার মধ্যে কেন এসেছো? ইমেং বলে, তুমি কি করে জানলে যে আমি এখানে? মানে তুমি আমাকে ফলো করছিলে? আমি ওই দোকানে গিয়েছিলাম যেখান থেকে বাবা সুগন্ধি কিনেছে। সেখানেই আমি এই প্যাভিলিয়নের ঠিকানা পেয়েছি। একটু আগে যে আমাকে মারতে এসেছিল সেই হয়তো মিনিস্টার চুকে মেরেছে। তখন সৈনিক এসে বলে ওই অ্যাসাসিন পালিয়ে গেছে। এদিকে ইয়ান তার মায়ের মেমোরিয়াল ট্যাবলেটের সামনে বলছিল, এতগুলো বছর হয়ে গেছে মা, আপনি চিন্তা করবেন না, আমি আপনার কথা ভুলিনি। তখন দেখানো হয় তার মা মারা যাওয়ার আগে তাকে বলেছিল, এই পৃথিবীতে শুধুমাত্র ক্ষমতাবানদের কথাই চলে,
তাই তোমাকে ক্ষমতাবান হতে হবে, তোমাকে রাজা হতে হবে। এরপরেই তার মা মারা যায়। বর্তমানে রোফান এসে বলে, রাজকুমার, আজ ইম্যাং আমার প্যাভিলিয়নে এসেছিল। আমার মনে হয়েছে সে আমাদের জন্য বিপদ ডেকে আনবে, তাই আমি তাকে মারতে চেয়েছিলাম, কিন্তু যুবরাজ এসে তাকে বাঁচিয়ে নিয়েছে। এটা শুনে ইয়ান রেগে যায়। তবে এরপর সে নিজেকে শান্ত করে রোফানের হাতের দিকে তাকিয়ে বলে, তোমার এই হাতের আঘাত এখন আমাদেরকে বিপদে ফেলবে। এরপরেই জুন তার সকল লোকেদেরকে নিয়ে লাউইন প্যাভিলিয়ন ঘেরাও করে। রোফান বাইরে আসলে জুন বলে, আপনার এখানে মার্কিউসের মেয়ে এসে প্রায় জীবন হারাতে বসেছিল, এই বিষয়ে আপনি আমাকে কি বলবেন? ইম্যাং বলে, আমি আপনার সঙ্গে বসে ড্রিঙ্ক করলাম, তাহলে আমি অজ্ঞান হয়ে গেলাম কি করে? রোফান বলে, ওয়াইনে কিছু মেশানো ছিল না, আপনি ড্রিঙ্ক সহ্য করতে পারেন না। আমি এক ডান্সারকে দিয়ে আপনাকে বিশ্রামের জন্য একটা ঘরে পাঠিয়ে দিয়েছিলাম। ইম্যাং বলে, আপনারা কি বিশ্রামের জন্য স্টোর রুমে যান? তারা ভেতরে চেক করতে চায়, কিন্তু রোফান না করলে জুন তাকে জোর করে। তখন ভেতর থেকে ইয়াং বের হয় আর বলে, সমস্যা নেই, আসো একসাথে মিলে চেক করি। ভেতরে গেলে তারা একটা সুগন্ধি পায়। তখন জুন রোফানের হাতে ব্যান্ডেজ দেখে বলে, একটু আগে আমি যার সঙ্গে ফাইট করেছি তার হাতও এই জায়গাটায় আঘাত লেগেছে, তাই আপনি এটা খুলে আমাকে দেখান। রোফান বলে, আমি চায়ের কাপ ভেঙে ফেলেছিলাম, সেটাতে হাত কেটে গেছে, কিন্তু জুন আর ইম্যাং সেটা দেখতে চায়। তখন সে খুলে দেখায়। এরপরে জুনের সৈনিক বলে, হঠাৎ এক দাসী নিজেই মরে গেছে। তারা তার কাছে গেলে দেখতে পায় তার হাতেও একই জায়গায় আঘাত এবং একটা ছোট্ট চিরকুট আছে, যাতে বলা হয়েছে সে মিনিস্টার চু এর বাড়ির কেউ এবং প্রতিশোধ নেওয়ার জন্য সে ইম্যাংকে মারতে এসেছিল, অর্থাৎ রোফান এটাকে সাজিয়েছে। এরপর ইয়ান ইম্যাংকে বলে, আমার সঙ্গে চলো, আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী, আমার মন খুব খারাপ। ইম্যাং তার সঙ্গে যাচ্ছিল। আড়াল থেকে জুন তাদেরকে দেখছিল। ইয়ান ইম্যাংয়ের গায়ে নিজের পোশাক দেয়, এরপর বলে, মাও নেই, তুমিও আমাকে ছেড়ে চলে গেলে আমি কিভাবে থাকবো? ইম্যাং বলে, এগুলো কথা বলার দরকার নেই, আপনার মাও হয়তো চায় যে আপনি ভালো থাকুন। ইয়ান তাকে জড়িয়ে ধরলে ইম্যাং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন জুন এসে ইম্যাংকে ধরে নিয়ে চলে যায়। সে তাকে আলাদা এনে বলে, দুজনের সঙ্গে খেলছো, তোমার কি এই খেলা ভালো লাগে? সে বলে, না, আমি শুধুমাত্র ইয়ানকে নিজের বন্ধু মনে করি। জুন বলে, তাহলে আমাকে? সে ইম্যাংকে কিস করে আর বলে, আমাকে কি মনে করো? ইম্যাং বলে, তোমাকেও আমি বন্ধু মনে করি। এতে জুন অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। পরদিন জুন তার বাবার সামনে বসেছিল। তার বাবা বলে, ওই তীরের কেস তুমি এখনো সলভ করতে পারোনি। সে তার উপরে একটা রিপোর্ট ছুঁড়ে মারলে জুন মাথায় আঘাত পায়। সে বলে, বাবা, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনাকে হতাশ করব না। তার বাবা বলে, তুমি তাহলে মার্কিউসের মেয়ে ইম্যাংকে বিয়ে করে নাও, তাহলে তোমার যুবরাজের পদ কেউ নিতে পারবে না। জুন বলে, আমি আমার ক্ষমতার জন্য আমার বিয়েকে ব্যবহার করতে চাই না। এদিকে ইম্যাং আর তার দাসী কথা বলছিল। তখনই জুনের সৈনিক এসে বলে, ম্যাডাম, যুবরাজকে মহারাজ শাস্তি দিয়েছে, যুবরাজ 2 দিন ধরে কিছু খাচ্ছে না, আপনি একটু চলুন না। এরপরে ইম্যাং জুনকে দেখতে আসে। সে জুনের আঘাত দেখে বলে, তুমি এটাতে ওষুধ দাওনি কেন? জুন বলে, তোমার আর আমার কি সম্পর্ক, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ইম্যাং তখন তার পিঠ দেখে ফেলে। এরপর সে জোর করে পুরোটা দেখে আর বলে, তোমার বাবা তোমাকে এইভাবে মেরেছে, তুমি বাধা দিলে না কেন? জুন বলে, শরীর, চুল, এগুলো বাবা মায়ের দেয়া, তারা যদি মারে আমরা বাধা দিতে পারবো না। ইম্যাং বলে, হ্যাঁ, এটা সত্যি কথা, কিন্তু তাই বলে তারা যদি অতিরিক্ত শাসন করে সেটা তো আমাদেরকে প্রতিবাদ করতেই হবে, তাই না? জুন বলে, তুমি এগুলো কি বলছো, বাবা শুনলে মেরেই ফেলবে, তুমি এখন চলে যাও। ইম্যাং বলে, চলে যাব, কিন্তু এই খাবারগুলো তোমাকে খেতে হবে। এরপরে সে চলে যায়। জুন খাবার দেখে অনেক খুশি হয়। অন্যদিকে ইয়ান রোফানকে বলছিল, মহারাজ আজ জুনকে শাস্তি দিয়েছে, আজ আমাদের সেলিব্রেট করা উচিত। তখনই একজন সেবক একটা খবর নিয়ে আসে যে ইম্যাং যুবরাজের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ইয়ান বলে, জুন যদি মরে যায় তাহলে সব আবার আমার কাছে ফিরে আসবে, তাই না? পরদিন সকালে ইম্যাং দেখতে পায় তার দাসী জুতা সেলাই করছে। সে বলে, তুমি এটা কার জন্য সেলাই করছো? লিয়াং এর জন্য। লিয়াং হলো জুনের সৈনিক। দাসী বলে, আমি বুঝতে পারছি না জুতাগুলো আমি কিভাবে ওনাকে দেব। ইম্যাং বলে, আমি জুনের বাড়িতেই যাচ্ছি, আমাকে দিয়ে দাও, আমি ওকে দিয়ে দেব। এরপর ইম্যাং বক্সে করে জুতা এনে লিয়াংকে বলে, শোনো, আজ একটা ফেস্টিভ্যাল আছে, সন্ধ্যায় যুবরাজকে আমার সঙ্গে দেখা করতে বলো। সে জুতার বক্সটা তার হাতে দিলে লিয়াং এটা দেখে বলে, আমি বুঝতে পেরেছি। ইম্যাং মনে করে হয়তো সে আগে থেকেই জানে যে তার জন্য তার দাসী জুতা পাঠাবে, তাই সে আর কিছু বলে না। কিন্তু লিয়াং সেই জুতা নিয়ে জুনকে দিয়ে দেয় আর বলে, ইম্যাং ম্যাডাম সেলাই করে আপনার জন্য নিয়ে এসেছে।
জুন বক্স নিয়ে চলে যায়। এদিকে মহারাজ আর ইমেং এর বাবা একসঙ্গে দাবা খেলছিল। হঠাৎ করেই মহারাজ বলে, শুনেছি আপনার নাকি আমার 2 ছেলের মধ্যে ছোট ছেলেকে পছন্দ। এটা শুনে ইমেং এর বাবা ভয় পেয়ে যায়। সে বলে, আমার মেয়ে ওনাকে পছন্দ করত। মহারাজ বলে, কিন্তু এখন তো আপনার মেয়ে যুবরাজকে পছন্দ করে, তাহলে এখন তো আপনার যুবরাজকে সাপোর্ট করা উচিত। এরপর আবার সে কথা ঘুরিয়ে বলে, ওখানে কি করছেন, আসুন দাবা খেলি। পরের সিনে দেখা যায় ইয়ান ভীষণ রেগে আছে, কারণ ইমেং এর বাবা তাকে চিরকুটে করে জানিয়ে দিয়েছে সে আর তাকে সাপোর্ট করতে পারবে না। রোফান বলে, হয়তো মহারাজ জোর করছে জুন আর ইমেং এর বিয়ে তাড়াতাড়ি দেওয়ার জন্য। ইয়ান বলে, যদি বরই না থাকে তাহলে এই বিয়েটা কার সাথে হবে, মানে সে জুনকে মেরে ফেলতে চাইছে। এদিকে জুনেরা ফেস্টিভ্যালে আসে। তার হাঁটা চলা দেখে লিয়াং বলে, মনে হচ্ছে জুতা আপনার পায়ে ঠিক মতো লাগেনি। জুন বলে, তোমাকে এই কথা কে বলেছে, জুতা একদম পারফেক্ট লেগেছে। তখনই সামনে ইমেংয়েরা চলে আসলে জুন তার জুতা দেখায়। ইমেং বলে, এটা তুমি কেন পরেছো? সে লিয়াংকে বলে, তুমি না বললে যে তুমি বুঝতে পেরেছো, এটা ইউ তোমার জন্য বানিয়েছে। ইউ তো সেখান থেকে দৌড়ে চলে যায়। জুন এখনই এই জুতা খুলতে বলে। এরপরে ইমেং জুনের দিকে তাকিয়ে হাসছিল। হঠাৎ করে সে কারোর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে চাইলে জুন তাকে ধরে ফেলে। ইমেং তাড়াতাড়ি সরে একটা দোকানে যায়। দোকানদার বলে, আপনি আর আপনার লাভার দুটো আলাদা আলাদা ব্যাগ কিনবেন। এরপর যদি আপনারা একই রকম ব্লেসিং পান, তার মানে আপনারা সারা জীবন একসাথে থাকবেন। ইমেং আর জুন দেখতে পায় সত্যি তাদের ব্রেসলেটের সাথে যে ব্লেসিং রয়েছে সেটা একই। জুন তো ভীষণ খুশি হয়ে যায়। তখনই কিছু লোকেরা সেখানে এসে বলতে থাকে, আরে এটা তো ইমেং, মার্কিউসের মেয়ে, ওর সঙ্গে আজকে কে এসেছে? একজন বলে, এটা হয়তো ব্রথালের নতুন কোনো ছেলে হবে। এটা শুনে জুন তাদের দিকে আসতে থাকলে ইমেং তার হাত ধরে নিয়ে দৌড়ে অন্য জায়গায় চলে আসে। ইমেং বলে, সত্যি কথা বলতে আমি তোমার জন্য একটা উপহার তৈরি করেছি। সে তাকে উপহার দেয়। জুন দেখতে পায় এটা একটা মিষ্টি। সে বলে, এটা কি তুমি বানিয়েছো? সে বলে, হ্যাঁ, এটা আমি নিজের হাতে বানিয়েছি। জুন সেটা আবার রেখে দিলে ইমেং বলে, এটা তোমার পছন্দ না হলে আমাকে দিয়ে দাও। তখন তারা কাছাকাছি চলে আসলে জুন বলে, আমি সত্যি বুঝতে পারছি না তুমি আসলে কি চাইছো। প্রথমবার তুমি আমাকে মারতে চাইলে, এরপর বললে তুমি আমাকে পছন্দ করো, আমাকে বিয়ে করতে চাও। এরপর আবার বললে আমার নাকি কোনো ভালো গুণই নেই। পরে আবার আমার আঘাতের জন্য তুমি চিন্তা করলে। তুমি আসলে আমাকে বলবে যে তুমি আমাকে নিয়ে কি ভাবো? তখনই সেখানে রোফান তার লোকজন নিয়ে চলে আসে জুনকে মারার জন্য। এদিকে লিয়াং ইউয়ের কাছে এসে বলে, রাগ করো না, দেখো আমি জুতা পরেছি, একদম ঠিক মতো লেগেছে। সে দেখায় যে সেও তার জন্য একটা উপহার এনেছে, যেটা ছিল একটা হেয়ার পিন। ইউ সাথে সাথেই সেটা মাথায় পড়ে। লিয়াং সেটা সুন্দর করে পরিয়ে দেওয়ার পরে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। সে যখনই তাকে কিস করতে যাবে তখনই জুনের সিগন্যাল দেখতে পায়। জুন একা একা ফাইট করতে করতে উপর থেকে পড়ে যায়। তখনই লিয়াং বাকি সৈন্যদের নিয়ে সেখানে আসলে রোফান তার লোকেদের নিয়ে পালিয়ে যায়। তখন জুনের বর্তমান সময়ের সব স্মৃতি মনে পড়ে যায়। সে ইমেংকে শাওমেং বলে ডাক দেয়। ইমেং বলে, তোমার কি সব মনে পড়ে গেছে? জুন কোনো কথা বলে না। লিয়াং এসে বলে, আমরা আসল মেয়েটাকে ধরতে পারিনি, তবে অন্যদের ধরেছি। ইয়ানের কাছে রোফান এসে বলে, আমি আমার কাজ করতে পারিনি, উল্টো আমাদের লোকেরা ধরা পড়ে গেছে। ইয়ান বলে, সেটা তো সমস্যা না, কিন্তু তারা কি সবকিছু স্বীকার করে নেবে? রোফান বলে, কখনোই না, তারা মরে গেলেও আপনার কথা কখনোই স্বীকার করবে না। ইয়ান তাকে বাড়ি গিয়ে বিশ্রাম করতে বলে। তখন সে তার আরেক লোককে ডেকে বলে ওদের সবাইকে মেরে ফেলার জন্য। অন্যদিকে ইমেং জুনের হাতে ব্যান্ডেজ করে দেয়। এরপর বলে, তোমার কি ব্যথা লাগছে? তবে তুমি জানো তোমার স্মৃতি ফিরে এসে অনেক ভালো হয়েছে। আমি যে কয়দিন কত কষ্ট করে ওই শয়তান জুনকে রাজি করিয়েছি তুমি জানো না। জুন বলে, তুমি এসব কি বলছো, আমি বুঝতে পারছি না। ইমেং বলে, কিন্তু তুমি তো একটু আগে আমাকে শাওমেং বলে ডাক দিলে। জুন বলে, আমি ঘুমাবো। তাই ইমেং সেখান থেকে চলে যায়। জুন এরপর মনে মনে বলে, এখানকার জুনকে অন্তত তুমি পছন্দ করো, কিন্তু আসল ইয়ানসুকে তুমি নিজের শত্রু মনে করো। আমি আবার তোমার শত্রু হতে চাই না। অন্যদিকে মহারাজ ইয়ানকে বলে, তোমার ভাইয়ের উপর অ্যাটাক হয়েছে, তুমি কি এই বিষয়ে জানো না? সে বলে, না, আমি এই বিষয়ে একদমই জানি না। তখনই ইউনুক এসে বলে, জেলখানা থেকে খবর এসেছে আজ যে কয়জন সন্ত্রাসীদের ধরা হয়েছে তারা প্রত্যেকেই মারা গেছে। মহারাজ বলে, ইয়ান, আমি বিশ্বাস করি তোমার ভাইয়ের উপর আক্রমণে তোমার কোনো হাত নেই। তবে তুমি নিশ্চয়ই জানো তুমি যা কিছু পেয়েছো তা কিন্তু আমি তোমাকে দিয়েছি, তাই এগুলো কেড়ে নিতে কিন্তু আমার একটুও সময় লাগবে না। এরপর দেখা যায় ইমেং জুনের কাছে এসে বলছে, মানে তোমার সমস্যা কি? তুমি এখন আবার আমাকে অ্যাভয়েড করছো?
তখনই ইয়ান সেখানে আসে। সে বলে, আমি তোমার জন্য ওষুধ এনেছি। যুবরাজ বলে, তোমার ওষুধ খাওয়ার মতো সাহস নেই আমার। কে জানে ওটা ওষুধ নাকি বিষ। ইমেং দেখে তার হাতে আঘাত। সেই বিষয় জিজ্ঞেস করলে ইয়ান বলে, এই ওষুধ বানাতে রক্তের প্রয়োজন হয়, তাই দিয়েছি। ইমেং বলে, ব্যথা করেনি? আসলে সে চায় না যে জুনের কোনো কথায় ইয়ান রেগে যাক আর এরপর জুনের উপর আবার আক্রমণ করুক। কিন্তু জুন রেগে সেখান থেকে চলে যায়। ইয়ান ইমেংকে বলে, তুমি কি সত্যি এখন ওকে ভালোবাসো? আমার কোন জিনিসটা তোমার পছন্দ না আমাকে বলো, আমি বদলে ফেলবো। ইমেং বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, শুধু শুধুই নিজেকে কষ্ট দিও না। তুমি আগে নিজেকে ভালোবাসো, দেখবে তোমার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। এই বলেই সে চলে গেলে ইয়ান মনে মনে ভাবে, আমি শুধু তোমাকে ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি কোনোভাবেই তোমাকে আমার কাছ থেকে যেতে দেব না। এরপরে ইমেং আবার জুনের জন্য খাবার নিয়ে আসে। জুন বলে, তুমি এখনো ইয়ানকে সাপোর্ট করছো? তুমি জানো ওর ক্যারেক্টার সেট করা হয়েছে খারাপভাবে। এই কথা শুনে ইমেং বলে, তুমি এখনো নাটক করবে যে তোমার কিছু মনে পড়েনি? তোমার কি এই যুবরাজের ক্যারেক্টারে থাকতে খুব ভালো লাগছে? আমরা দুজন মিলে এখান থেকে যাওয়ার জন্য প্ল্যান করতে পারি। জুন বলে, কোনো প্ল্যান আছে তোমার কাছে? ইমেং বলে, এই কলমের অর্ধেক আগে তুমি আমাকে দাও। সে সেটা একসাথে লাগালে দেখা যায় কলমটা কালো হয়ে যায়। ইয়ানসু বলে, আমরা এখন একটা প্রোগ্রামের দুনিয়ায় আছি, আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে, নয়তো তুমি আর আমি সহ এখানকার সবকিছুই নষ্ট হয়ে যাবে। কলম অলরেডি নষ্ট হয়ে গেছে, তার মানে আমাদের হাতে বেশি সময় নেই। ইমেং বলে, তাহলে তুমি আমাকে বলো এই স্ক্রিপ্টের পরের অংশ কি? জুন বলে, বিয়ের দিনই এই ড্রামা শেষ হয়ে যায়, কিন্তু তুমি আমাকে বাঁচিয়ে কাহিনী বদলে দিয়েছো, তাই তারপরে কি হয় আমি জানি না। ইমেং বলে, তাহলে আমরা এখন কি করব? জুন বলে, হয়তো ওই বিয়ের দিনের মতো আবারও যদি আমরা সিন ক্রিয়েট করি তাহলে হয়তো আমরা ফিরে যেতে পারবো। ইমেং বলে, তাহলে আমি ইয়ানকে বিয়ে করতে রাজি আছি। এরপরে এই কথা নিয়ে তারা মহারাজের কাছে গেলে মহারাজ ভীষণ রেগে যায় যে তোমরা 2 দিন পর পর নিজেদের মত বদলাও, তোমরা আমার আদেশকে মজা মনে করেছো। জুন বলে, আমার দোষ, আমাকে শাস্তি দিন। কিন্তু ইমেং বলে, আমি বারবার সিদ্ধান্ত বদল করছি, তাই আমাকে শাস্তি দিন। মহারাজ বলে, হ্যাঁ সত্যি, তোমাকে এবার একটা শিক্ষা দিতেই হবে। এরপর দেখা যায় ইমেং হাতে পানির পাত্র নিয়ে মোমবাতির উপর ধরে রেখেছে। ইউনুক বলে, মহারাজ বলেছে এই পাত্রের পানি শুকিয়ে গেলে আপনি উঠতে পারবেন। ইমেং বলে, বিশ্বাস করুন আমি আর ধরে রাখতে পারছি না। কিন্তু ইউনুক তাকে নিয়ে মজা করতে থাকলে জুন এসে ইউনুকের গায়ে পানি ঢেলে দেয় আর বলে, বাবা বলেছে না পানি শেষ হয়ে গেলে ও উঠতে পারবে, আমি আপনার গায়ে ঢেলে শেষ করে দিয়েছি। এবার গিয়ে আপনার মহারাজকে বলুন তার আমার সিদ্ধান্ত ভালো না লাগলে আমাকে শাস্তি দিতে। সে ইমেংকে কোলে করে নিয়ে চলে আসে। এরপর দেখা যায় এরা দুজন মহারাজের আদেশ বারবার উপেক্ষা করায় তাদেরকে এক প্যাভিলিয়নে দাস দাসী ছাড়া 3 দিনের জন্য বন্দি করে দেওয়া হয়েছে। ইমেং বলতে থাকে, এটা কোনো শাস্তি হলো? আমরা হলাম মডার্ন যুগের মানুষ, আমাদের বাঁচতে দাস দাসী লাগে না। এরপরে তারা নিজেরাই মাছ কুড়ে খাচ্ছিল। ইমেং বলে, আমি বুঝতে পারছি না, এখানে আসার পর আমার স্মৃতি ছিল, কিন্তু তোমার কেন স্মৃতি ছিল না? জুন বলে, কারণ এই যুবরাজের ক্যারেক্টার আমারই আরেকটা চরিত্র। আমার বাবা একজন সায়েন্টিস্ট, সে এইসব ভার্চুয়াল প্রোগ্রামের আয়োজন করত, তখন সেই আমাকে নিয়ে এই ক্যারেক্টারটা বানায়, তাই এটা আমার সাবকনশিয়াসে থেকে যায়। আর এর ক্যারেক্টার দিয়ে আমি এআই দিয়ে এই স্ক্রিপ্টটা লিখেছিলাম। সত্যি কথা বলতে আমি তোমার সুন্দর স্ক্রিপ্টটা নষ্ট করে ফেলেছি। ইমেং বলে, আরে না, স্ক্রিপ্ট লেখার মধ্যে এসব থাকবেই। তবে তুমি কি জানো আজ আমার জন্মদিন? জুন এটা শুনে অনেক অবাক হয়ে যায়। সে বলে, তুমি জন্মদিন কিভাবে পালন করো? সে বলে, বেশি কিছু না, শুধু আমার বাবা আমার সাথে থাকে, এইটুকুই। জুন এরপরে 2টো পুতুল নিয়ে পুতুল খেলা দেখায়, যেখানে সে যে ডায়লগগুলো বলছিল সেগুলো ছিল ইমেং এর হাতে লেখা স্ক্রিপ্টের। ইমেং এটা দেখে অনেক খুশি হয়। এরপরে ইমেং বলে, আমরা যে কয়দিন একসাথে কাটিয়েছি সবকিছু কি তোমার মনে আছে? সে বলে, হ্যাঁ মনে আছে। ইমেং বলে, ওই দিন তুমি আমার কাছে একটা উত্তর জানতে চেয়েছিলে, আজ আমি তোমাকে বলছি। জুন বলে, এখন আর আমি জানতে চাই না। তখন ইমেং তার হাত ধরে বলে, আমি তোমাকে পছন্দ করি। সে বলে, তুমি জুনকে পছন্দ করো। ইমেং বলে, ইয়ানসু আর জুন একই, শুধু তোমার 2টো আলাদা আলাদা পার্সোনালিটি। হয়তো আমি এখানে তোমার সাথে এসেছি তোমার ভেতরে জমে থাকা কষ্টগুলো দূর করতে। জুন এতে ভীষণ খুশি হয়ে যায়। সে তাকে জন্মদিনের শুভেচ্ছা দেয় আর এরপর তাকে কিস করে। এদিকে ইয়ান ইমেং এর বাবার সঙ্গে দেখা করতে আসে এবং সে তাকে বলে, যেভাবেই হোক ইমেং এর সঙ্গে আপনি আবার আমার বিয়েটা ঠিক করুন। ইমেং এর বাবা বলে, এটা আমার মেয়ের ডিসিশন, আমি এভাবে বদলাতে পারবো না।
সে চলে যেতে চায়, কিন্তু রোফান তাকে ধরে। এরপরে তারা তাকে বেঁধে ফেলে, কিন্তু পরেও ইমেং এর বাবা রাজি হয় না। সে বলে, এখন তো আমি কোনোভাবেই আমার মেয়েকে তোমার মতো ছেলের সঙ্গে বিয়ে দেব না। ইয়ান রোফানকে বলে, আমি এই লোককে পঙ্গু বানিয়ে ফেলতে চাই। রোফান তার উপর আঘাত করে। এদিকে এরা ভালোই সময় কাটাচ্ছিল। জুন বলে, তুমি ভেবে দেখেছো, যদি বিয়ের দিন আমরা ফেরত যেতে না পারি তাহলে তুমি ইয়ানের বউ হয়ে যাবে। এটা আমি কিভাবে দেখব? ইমেং বলে, কিন্তু এটা চেষ্টা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তখনই তারা শুনতে পায় মহারাজ তাদের বিয়ে ভেঙে দিয়েছে। কিমেং দৌড়ে ইয়ানের কাছে আসে আর বলে, এই যুবরাজের সঙ্গে থাকতে আমার একদম ভালো লাগে না, তুমি আমাকে নিয়ে চলো। জুন তার হাত ধরলে ইয়ান বলে, কয়দিন পর ও আমার স্ত্রী হয়ে যাবে, তখন বিয়ের অনুষ্ঠানে এসে কয়েক গ্লাস ওয়াইন খেয়ে যেও। এই বলে সে চলে যায়। জুন মনে মনে ভাবতে থাকে, যদি আমরা ফেরত না যেতে পারি তখন তুমি ইয়ানের বউ হয়ে যাবে। এত বড় বাজি আমি ধরতে পারবো না। গাড়িতে ইয়ান বলে, তোমার জন্য চিন্তা করতে করতে তোমার বাবা অসুস্থ হয়ে গেছে। বাড়িতে এসে ইমেং তার বাবাকে দেখলে তার বাবা তাকে বোঝাতে চায় যে এই রাজকুমার ভালো না, কিন্তু ইমেং তার কথা বোঝে না। রাতের বেলা ইয়ান তার জন্য বিয়ের পোশাক নিয়ে আসে আর বলে, একটু ট্রাই করে দেখো। ইমেং বলে, আমার এখন ভালো লাগছে না। ইয়ান তাকে ধরে বলে, আমি এখনই দেখতে চাই। সে তার গায়ে পোশাক দিয়ে বলে, আমি জানি তুমি আমার ভালোবাসার প্রতি সন্দেহ করো। আমি স্বীকার করছি আমি আগে তোমাকে ভালোবাসতাম না, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এরপরে সে তাকে কোলে নিয়ে বিছানায় চলে যায়। ইমেং তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে চাইলে ইয়ান তাকে সরি বলে। সে বলে, আমি আর ধৈর্য ধরতে পারছি না। 3 দিন পরেই আমাদের বিয়ে। ইমেং একটু রেগে বলে, 3 দিনে তুমি বড় বিয়ের আয়োজন করতে পারবে? আমি কোনো ভাঙাচোরা বিয়ের অনুষ্ঠান চাই না। ইয়ান বলে, তুমি চিন্তা করো না, আমাদের বিয়ের অনুষ্ঠান আগের বারের চাইতে অনেক বড় হবে। এদিকে জুন লিয়াংকে বলে, রোফানকে খুঁজে বের করো। এত বছর ধরে ও ইয়ানের হয়ে কাজ করছে, তার মানে হয়তো ও ইয়ানকে পছন্দ করে। ও চাইবে না যে ইয়ান অন্য কাউকে বিয়ে করুক, তাই ওকে এখন আমাদের প্রয়োজন। এরপরে তারা দুজনেই দুজনের কথা মনে করছিল। 3 দিন পরে এদের বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। একটু পরেই এখানে ইয়ান চলে আসে। সে ইমেংকে বলে, আমি তোমাকে নিতে এসেছি। ইয়ান বলে, তুমি আমার স্ত্রীর সঙ্গে কিভাবে কথা বলছো? জুন বলে, ও এখনো তোমার স্ত্রী নয়। সে ইমেংকে বলে, ভবিষ্যতে কি আছে আমি জানি না, কিন্তু আমি তোমাকে অন্য কারো হতে দেব না। সে তাকে নিয়ে যেতে চাইলে ইয়ান বলে, তোমরা কি ভেবেছো? আমি সব প্রস্তুত করেই এসেছি। এরপরেই সে তার লোকজনদের ডাক দেয়। ইয়ান বলে, এখানকার মানুষেরা জানে না যে তুমি কি কি অন্যায় করেছো। তখন লিয়াং রোফানের একজন লোককে নিয়ে আসে যে কিনা সবকিছুই স্বীকার করেছে। ইয়ান ইমেংকে বলে, তার মানে তুমি এদিকে আমাকে বিয়ে করতে চেয়েছো যাতে জুন অন্যদিকে সব দেখতে পারে। সে রোফানকে ডাক দিয়ে বলে, এরা যখন আমাদের সত্যি জেনেই গেছে তাহলে এদের সবাইকে মেরে ফেলো। তখনই মহারাজ সেখানে আসে। সে ইয়ানের সঙ্গে রাগ দেখাতে থাকলে ইয়ান বলে, আপনি কোনোদিন আমাকে নিজের ছেলে মনে করেছেন? সে সবাইকে বন্দি করতে চাইলে জুন ইমেংকে বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। তখন ইয়ান তাকে ডাক দিয়ে বলে, তুমি চলে গেলে তোমার বাবার কি হবে তুমি ভেবে দেখেছো? তখন তার বাবাকে সেখানে আনা হয়। এরপরে দেখা যায় জুনকে জেলখানায় অনেক মারধর করা হয়েছে। জুন বলে, তুমি ইমেংকে কোথায় রেখেছো? ইয়ান বলে, ও আমার স্ত্রী, ওর সঙ্গে আমার 2 বার বিয়ে ঠিক হয়েছে, তোমাকে ওকে নিয়ে চিন্তা করতে হবে না। জুন বলে, ও কখনোই তোমার ছিল না, তোমার 2 বার বিয়ের অনুষ্ঠানেই ও তোমাকে ছেড়ে আমার কাছে এসেছে। ইয়ান রেগে লবণ দেওয়া পানি তার গায়ে ঢেলে দেয়। তখনই একজন সেবক এসে বলে, ইমেং ম্যাডাম মরে যেতে চাইছে। ইয়ান তাড়াতাড়ি সেখানে গিয়ে তাকে বাঁচায়। এরপর বলে, এইসব নাটক করা বন্ধ করো। সে দেখায় যে সে তার দাসীকেও ধরে নিয়ে এসেছে। ইয়ান চলে গেলে দাসী বলে, ম্যাডাম আপনি আমার পোশাক বদলে নিন। ইমেং বলে, না, তুমি ধরা পড়ে গেলে তোমাকে ওরা মেরে ফেলবে। দাসী বলে, কিন্তু আপনারা বেঁচে থাকলে আমাদের বাঁচার আশা আছে। তাই ইমেং দাসের পোশাক পরে জেলখানায় খাবার নিয়ে আসে। সে জুনের সঙ্গে দেখা করে খাবারের সঙ্গে তাকে চাবি দেয় আর বলে রাত 12টার সময় তার সঙ্গে দেখা করতে। কিন্তু জুন তার উপর রাগ দেখাতে থাকে আর সে সেখানে লিখে বলে যে তুমি একা পালিয়ে যাও, আমার চিন্তা করো না। এরপরে দেখা যায় রোফান ইয়ানের কাছে এই খবর নিয়ে আসে যে জেলখানায় জুন নেই এবং ইমেং তার ঘরে নেই। এদিকে জুন বাইরে আসলে ইমেং তার কাছে আসে। জুন বলে, তোমাকে না আমি আগেই পালিয়ে যেতে বলেছি? সে বলে, আমি তোমাকে ছেড়ে যাব না। এরপর তারা দুজন একসঙ্গে পালাতে শুরু করে। ইয়ান তার লোকজন নিয়ে এই জায়গা সার্চ করতে বলছিল। এরা দুজন একটা ঘরে লুকিয়েছিল, কিন্তু তখন রোফান সেখানে এসে তাদেরকে মারতে চাইলে ইমেং তার ব্যাপারে সবকিছু বলতে শুরু করে। সে বলে, তুমি সত্যিটা জানোই না, তোমার বাবা মাকে মেরেছে ইয়ান। জুন বলে, আমার স্টাডি রুমের 2য় নম্বর শেলফে তোমার বাবার একটা রিপোর্ট আছে।
আমরা এখানে অপেক্ষা করছি, তুমি গিয়ে দেখে আসো। তাদের কথা মতো সে গিয়ে তার বাবার একটা চিঠি খুঁজে পায়। এরপর সে সেটা নিয়ে জুনের কাছে আসে আর বলে, আমার বিশ্বাস হয় না যে এটা সত্যি। জুন বলে, তোমার বিশ্বাস হয়েছে বলেই তুমি আমার কাছে এসেছো। এখন আমাদের তিনজনকেই এক হয়ে কাজ করতে হবে। পরদিন রোফান ইমেংকে নিয়ে ইয়ানের কাছে যায়। ইমেং বলে, জুন এখন আর যুবরাজ নেই, ওর ক্ষমতা নেই, তাহলে ওকে দিয়ে আমি কি করব। কিন্তু তখনই জুন সেখানে আসে। সে বলে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? ইমেং বলে, একদমই না, তুমি এখান থেকে চলে যাও। তখন ইয়ান ইমেং এর হাতে একটা চাকু দিয়ে বলে, তুমি যখন ওকে ভালোই বাসো না, তাহলে ওকে আঘাত করো, যাতে ও তোমাকে আর বিরক্ত করতে না পারে। ইমেং এর অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও সে তাকে আঘাত করে। ইয়ান জুনকে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসতে বলে। এরপর ইমেং সেই ব্রিজের উপর দাঁড়িয়েছিল। তখন ইয়ান সেখানে আসে। সে বলে, এটা সেই জায়গা যেখানে তোমার আর আমার প্রথম দেখা হয়েছে। আগে তুমি যা চাইতে তাই কেড়ে নিতে, এমনকি আমাকেও। আমি মানছি আমি আগে তোমাকে ব্যবহার করেছি, কিন্তু এখন আমি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি বলো, আমি কি সত্যিই জিতেছি? সে ইমেংকে ধরে বলে, আমার কেন যেন মনে হচ্ছে তুমি ইমেং নও। এদিকে দেখা যায় জুনের জ্ঞান ফিরে এসেছে। ইমেং ইয়ানকে ধাক্কা দিয়ে বলে, মানে কি? এখন তুমি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে চাইছো, সেটা আমাকে বলে দাও, নাটক করার দরকার নেই। ইয়ান হাসতে হাসতে তাকে জড়িয়ে ধরে আর বলে, এটাই তো আমার আসল ইমেং। পরদিন সে সিংহাসনে বসার জন্য তৈরি হচ্ছিল। তখনই জুন সেখানে আসে। তাকে দেখে ইমেং তার কাছে চলে যায়। ইয়ান বলে, তার মানে তোমরা সবাই আমার সঙ্গে ষড়যন্ত্র করেছো। ওই সময় রোফান সেখানে আসে। সে তার গলায় তলোয়ার ধরে এবং বলে যে সে সব সত্যিটা জানতে পেরেছে আর সেই জুনকে বাঁচিয়েছে। তখনই মহারাজ সেখানে আসে। রোফান নিজের বাবার কথা বলে। তখন মহারাজ বলে, আমি তোমার বাবার নাম ক্লিয়ার করব। সে ইয়ানকে বন্দি করতে বলে। এরপর জুন আর ইমেংকে বলে খুব তাড়াতাড়ি বিয়ে করে নিতে। এরপর দেখা যায় এরা দুজন একসাথে ছিল। ইমেং বলে, তোমার কি বাড়ির কথা মনে পড়ে না? জুন বলে, তুমি যেখানে বাড়ি সেখানে। এদের দাসদাসীরাও এখন এক হয়ে গেছে। অন্যদিকে রোফান ইয়ানের সঙ্গে দেখা করতে আসে। সে বলে, ওই বছর তুমি কেন আমার পুরো পরিবারকে শেষ করে ফেলেছো, কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছো? ইয়ান বলে, আমি তোমাকেও মারতে চেয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারি তুমি অনেক কাজের, তাই নাটক করি যে আমি তোমাকে বাঁচিয়েছি, যাতে তোমাকে আরো ব্যবহার করতে পারি। রোফান বলে, তুমি কি কখনো আমাকে একটুও ভালোবাসোনি? সে বলে, ভালোবাসা? তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য? রোফান হাসতে হাসতে বলতে থাকে, তার মানে আমি আমার শত্রুকেই ভালোবেসে ফেলেছি। ইয়ান তখন তার হাতের শেকল দিয়ে তার গলায় ধরে। রোফান সেখানেই মারা যায়। ইয়ান বলে, যারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে তো মরতেই হবে। এরপর জুন জানতে পারে ইমেংকে কিডন্যাপ করা হয়েছে। সে তখনই ইয়ানের দেওয়া জায়গায় পৌঁছে যায় আর বলে, তোমার শত্রুতা আমার সঙ্গে, তুমি ওকে ছেড়ে দাও, আমি সিংহাসন তোমাকে দিয়ে দেব। ইয়ান বলে, আমি জানি আমি আর সিংহাসন পাবো না, তাই আমি শুধু এটা দেখতে চাই যে তুমি যখন তোমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলবে তখন তুমি কি করবে। সে ইমেংকে নিয়ে পাহাড় থেকে ঝাঁপ দেয়। জুন ইমেংয়ের হাত ধরে ফেলে। ইমেং বলে, তুমি এভাবে আমাকে ধরে রাখতে পারবে না, তুমি আমার হাত ছেড়ে দাও, অন্তত তুমি বেঁচে থাকো। কিন্তু জুন তার হাত ছাড়ে না। সে বলে, তোমাকে ছাড়া আমি এখানে একা কি করে থাকবো। এরপর তারা দুজনেই নিচে পড়ে যায়। তখন দেখা যায় সেই কলমটাও নিচে পড়ে যাচ্ছে। এরপর হঠাৎ করেই ইমেং দেখে সে একটা শুটিং সেটে আছে। সে বুঝতে পারে সে হয়তো ফিরে এসেছে। সে ইয়ানসুকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখন সে ইয়ানসুর ইন্টারভিউ দেখতে পায়, যেখানে সে বলছিল, আমি এআই দিয়ে স্ক্রিপ্ট লেখা বন্ধ করে দিয়েছি, কারণ আমার মনে হয় হাতে লেখা স্ক্রিপ্টের মধ্যে যে একটা ইমোশন রয়েছে সেটা এআই দিয়ে আসে না। ইমেং আর একটু সামনে গেলেই ইয়ানসুকে দেখতে পায়। ইয়ানসু সেখানেই তাকে কিস করতে শুরু করে। সবাই তখন হাতে তালি দিতে শুরু করে আর তাদের উপর কাগজের টুকরা ছিটাতে থাকে। আর এখানেই এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। তোমরা অনেকেই আমাকে বলেছিলে টাইম ট্রাভেল ড্রামা নিয়ে আসতে, তাই আমি এই ড্রামাটা নিয়ে এসেছি। তো এখন বলো যে এই ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।